হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে সবাই ভালো হবে। ঠিক আছে, তাহলে আমরা বিগত ক্লাসে টেন্সের বেসিক ধারণা আমরা শিখেছিলাম। আজকে টেন্স সিরিজের 3টে বিভাগ আমরা পড়েছিলাম, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। সি বিভাগের নাম্বার 1 যেটা বিভাগ প্রেজেন্ট টেন্স, সেটা আমরা আজকে পড়ব। ঠিক আছে, তাহলে দেখো প্রেজেন্ট টেন্স মানে কি? প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে কি বর্তমানকাল। ঠিক আছে, আচ্ছা, এই প্রেজেন্ট টেন্সের আবার প্রত্যেকটা প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারের 4টা করে বিভাগ রয়েছে। কটা বিভাগ রয়েছে? 4টা করে। তো এই প্রেজেন্ট টেন্সের 4টা বিভাগের মধ্যে যেটা নাম্বার 1 বিভাগ আছে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট, সেটা আজকে আমরা জানবো এবং মন দিয়ে ওটা সেটা শিখবো, পড়বো। ঠিক আছে, দেখো তাহলে প্রেজেন্ট টেন্সের নাম্বার 1 নাম্বার পার্ট সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কাকে বলা হয়? দেখো, এখন যা নিয়মিত ঘটে, কোনো একটা কাজ এখন নিয়মিত ঘটতে আছে, বা অভ্যাসগত কোনো কাজ, কোনো একটা কাজে অভ্যাস আছে, সেই কাজটা রেগুলার হচ্ছে, সেটা বোঝাতে বলা হয় কি প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ঠিক আছে, তাহলে আমরা এই যে প্রেজেন্ট টেন্সের সেন্টেন্স গঠন যে করবো তার একটা ফর্মুলা আছে, একটা সূত্র আছে, সেটা আমরা আগে সূত্রটাই আগে আমরা দেখে নেব। সূত্র দেখার পরে যখন আমরা সেন্টেন্স পড়বো তাহলে আমাদের ভালো করে ক্লিয়ার হয়ে যাবে, এই প্রেজেন্ট ইনডিফিনিটের পুরো ধারণাটা আমাদের চলে আসবে। দেখো, সাবজেক্ট, সূত্রটা কি আছে? সাবজেক্ট প্লাস ভার্ব, ভার্বের সঙ্গে এস না হলে ইএস প্লাস অবজেক্ট। ঠিক আছে, তাহলে কি কি দেখলাম আমরা দেখলাম প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে 3টে বিষয় থাকবে। সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, ভার্বের সঙ্গে এস না হলে ইএস যোগ থাকবে, আর তার সঙ্গে অবজেক্ট থাকবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে সাবজেক্ট কি, ভার্ব কি, এটা আমি আগেই বুঝিয়ে দিয়েছি। হ্যাঁ, যদি কেউ সেই ক্লাসটা দেখোনি, অবশ্যই টেন্সের পার্ট 1 ক্লাসটা অবশ্যই দেখে নাও। ওটা দেখার পরে তারপর তোমরা সাবজেক্ট ভার্ব আরও ভালো করে বুঝতে পারবে। যদি কেউ দেখোনি তাহলে আমার রাসেল সিএ ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে গ্রামাটিক ক্লাসের মধ্যে টেন্সের যে পার্টটা আছে সেটা অবশ্যই দেখে নিও। আচ্ছা, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের সূত্র হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সেন্টেন্সটা এবার দেখো, হি গোজ টু স্কুল। এখানে দেখো তাহলে কে সাবজেক্ট, কি ভার্ব আর কি অবজেক্ট। আমি বলেছিলাম বিগত টেন্সের পার্ট 1 ক্লাসে যে সাবজেক্ট মানে হচ্ছে যে কাজটা করে, আর ভার্ব মানে কি যে কাজটা থাকবে, কোন কাজটা হচ্ছে, সেই কাজটা হচ্ছে কি ভার্ব। আর অবজেক্ট মানে কি যে বিষয়ের উপরে কাজ করা হবে, তাই তো? আচ্ছা, তাহলে হি গোজ টু স্কুল মানে কি সেই স্কুলে যায়। হি গোজ টু স্কুল মানে হচ্ছে সেই স্কুলে যায়। তাহলে কে স্কুলে যায়? হি মানে কি সে, তাহলে সেটা হচ্ছে কি সাবজেক্ট, সেটা কি সাবজেক্ট। গোস মানে কি যাওয়া, যায়, তাহলে যাওয়াটাকে একটা কাজ, তো আমরা যাচ্ছি মানে একটা কাজ করছি, তাই না? সেটা ক্রিয়া তো। তাহলে গোসটা তাহলে কি হলো? গোসটা হলো একটা ভার্ব। আচ্ছা, স্কুল, টু মানে কোনো দিকে বোঝাতে গেলে টু লাগে, ওটা প্রিপোজিশনে পড়ে। ঠিক আছে, ওটা তোমাদেরকে পড়ে বোঝাবো। টেন্সটাকে বোঝানো, মূল ভাবটা যেটা মূল সেন্টেন্স সেটা বোঝো। হি হচ্ছে সাবজেক্ট, গোস হচ্ছে ভার্ব, আর স্কুল হচ্ছে অবজেক্ট। কোথায় যাওয়া হচ্ছে, কিসের উপরে কাজ করা হচ্ছে, কর্মটা কি বলেছিলাম? অবজেক্ট বলেছিলাম আমি, যার উপরে কাজটা করা হবে, তাই না? তাহলে দেখো আমরা যাচ্ছি কোথায়? স্কুল যাচ্ছি না, তাহলে সে কোথায়? সে স্কুল যাচ্ছে না, তাহলে স্কুলটা হচ্ছে কি অবজেক্ট। তাহলে আমরা সূত্র অনুযায়ী সব কিছু পেয়ে গেছি। দেখো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সাবজেক্ট ছিল কি হি, ভার্ব ছিল কি গোস, অবজেক্ট ছিল কি স্কুল। ঠিক আছে, সেকেন্ড উদাহরণটা দেখো, আই রিড বুকস। আমি বই পড়ি। তাহলে বইটা কে পড়ে? আমি পড়ি। তাহলে আইটা কি সাবজেক্ট, আর রিডটা কি পড়া তো একটা কাজ, একটা ভার্ব, একটা ক্রিয়া, তাই না? তাহলে রিডটা হলো কি ভার্ব, আর বুকস কি পড়ি? তাহলে বই পড়ি। কাজটা কিসের উপর হচ্ছে? বুকসের উপর হচ্ছে, বই পড়েছে, তাহলে বইয়ের উপরে হচ্ছে, তাহলে বুকসটা হয়ে গেল কি অবজেক্ট। ঠিক আছে, তাহলে তোমাদের কোশ্চেন আসতেই পারে যে স্যার এখানে গো থেকে গোস হয়েছিল, তাহলে রিড থেকে রিডস হলো না কেন? সে কোশ্চেন আসতে পারে। আচ্ছা, ক্লিয়ার করে দিচ্ছি, শোনো। এস বা ইয়েস কখন লাগবে? প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি যে সাবজেক্ট থাকবে সেই যদি থার্ড পারসন হয় আর সিঙ্গুলার নাম্বার হয়, কি
থার্ড পারসন আর সিঙ্গুলার নাম্বার, তাহলে ওখানে ভার্বের সঙ্গে এস না হলে ইয়েস লাগবে, না হলে কথা এস বাই এস হবে না। যেহেতু কি হি থার্ড পারসন কাকে বলে, যাকে আমি চিনি না সেই তো থার্ড পারসন, তাই না? আচ্ছা আমি চিনছি, আমরা চিনছি সবাইকে, তো তুমি তোমাকেও চিনছি, তোমরা তোমাদেরকে চিনছি, কিন্তু তাদেরকে চিনছি কি, সে তাকে চিনছি না তো, তাই না? তাহলে যাকে চিনি না সে থার্ড পারসন আছে, কিন্তু আমি কি বললাম থার্ড পারসনে সিঙ্গুলার নাম্বার হতে হবে, একজন ব্যক্তি হতে হবে। সিঙ্গুলার পুরো বুঝিয়েছি আমি নাম্বারের ক্লাসে, যারা নাম্বার বুঝতে পারছো না তার নাম্বারের ক্লাস চ্যানেলে দেওয়া আছে, প্লে লিস্টে গিয়ে নাম্বারের ক্লাসটা দেখে নিও, ঠিক আছে? তাহলে আই রিড বুকস, এখানে কেন লাগলো না এস, কারণ হচ্ছে আই। আচ্ছা এখানে কেন লাগলো, যেহেতু হি আমি চিনি না কে, হি সে রাম হতে পারে, শ্যাম হতে পারে, সীতা হতে পারে, গীতা হতে পারে, কেউ হতে পারে, তো হি আছে তো একটা ছেলেই হবে, সি থাকলে মেয়ে হয়, তাহলে রাম শ্যাম যদু মধু কেউ হতে পারে, ওই জন্য আমি চিনছি না, ওই জন্য হি গোস টু স্কুল, গো এর পাশে এস বাই এস লাগলো, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে। আর এখানে আই রিড বুকস মানে হচ্ছে আমি বই পড়ি, তাহলে আই মানে হচ্ছে আমি, রিড মানে হচ্ছে পড়া, বুকস মানে হচ্ছে বই, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটাই হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট রুলস। একবার আর আমি সহজ করে মানে রিভিউ করে দিচ্ছি। প্রেজেন্ট ইনডিফিনিট কি মানে কাকে বোঝায়, কোন একটা কাজ রেগুলার ঘটছে বা অভ্যাসগত আছে সেটাকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনিট। সূত্র কি ছিল, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ভার্বের সঙ্গে এস বাই এস কখন লাগবে, যদি থার্ড পারসন, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে লাগবে। উদাহরণ কি ছিল, হি গোস টু স্কুল, এখানে গো এর সঙ্গে ইএস লেগেছে, গো মানে মূল ভার্ব হচ্ছে গো, ইএস এই জন্য লেগেছে কারণ হি হচ্ছে থার্ড পারসন, তাহলে হি গোস টু স্কুল, সাবজেক্ট হচ্ছে হি, ভার্ব হচ্ছে গোস, আর অবজেক্ট হচ্ছে স্কুল। 2 নম্বর উদাহরণ দিয়েছে দেখো, আই রিড বুকস, আই হচ্ছে সাবজেক্ট, ভার্ব হচ্ছে রিড, অবজেক্ট হচ্ছে বুকস। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের রুলস, তারপর নিয়ে এক্সাম্পল, ফর্মুলা, সমস্ত কিছু আজকে আমাদের বোঝা হলো। সেকেন্ড ক্লাসে আমরা প্রেজেন্ট টেন্সের নাম্বার 1 কমপ্লিট, নাম্বার 2 প্রেজেন্ট ইনডিফিনিটের যে পরের বিভাগটা সেটা আমরা করবো, ঠিক আছে? আজকের জন্য এটুকু।